ক্লাস 12-এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন এই চ্যাপ্টারটার দ্বিতীয় পর্ব পড়াবো। আজকে আমাদের প্রথম বিষয় হলো জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। জীববৈচিত্র্যের যে বিভিন্ন প্রয়োজনীয়তা তা আমি এখন এক এক করে আলোচনা করছি। 1 নম্বর, খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জীব উৎপাদকের কাছ থেকে পর্যায়ক্রমে পুষ্টি পদার্থ সংগ্রহ করে। বর্তমানে চাষযোগ্য মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 2500। আমরা এদের থেকে খাদ্য সামগ্রী ছাড়াও নানা রকম প্রসাধন বস্তু বা ওষুধ ইত্যাদি সংগ্রহ করি। বর্তমানে পৃথিবীর খাদ্য উৎপাদন উচ্চ ফলনশীল উদ্ভিদ প্রজাতির চাষের উপর নির্ভরশীল। আমরা সাধারণভাবে জানি যে আমরা উদ্ভিদ থেকে খাদ্যের ব্যাপারে অনেক দিকে উপকৃত, নানা ধরনের খাদ্য আমরা উদ্ভিদ থেকে পাই। হ্যাঁ, এই যেমন ছবিতে দেখো দেখিয়েছি যে উদ্ভিজ্জ খাদ্য আমরা কি কি পাই। এই উদ্ভিদ থেকে আমরা রাইস বা ভাত পাচ্ছি, হ্যাঁ, সুগার পাচ্ছি, গম পাচ্ছি, বিভিন্ন মশলা পাচ্ছি, নানা রকম ফল আমরা উদ্ভিদ থেকে পাই, চকলেট তৈরি হচ্ছে উদ্ভিজ্জ পদার্থ থেকে, ভেজিটেবলস বা বিভিন্ন শাকসবজি আমরা পাচ্ছি, চা কফি ইত্যাদি পাচ্ছি। তাহলে নানা ধরনের খাদ্য যোগান হচ্ছে কোথা থেকে না, উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদ এই যে বিভিন্ন ধরনের এত ভ্যারাইটির উদ্ভিদ আছে বলে আমরা সেখান থেকে এত ধরনের খাদ্য পাচ্ছি। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাগ ও ওষুধের উৎস হিসাবে। মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, ট্যাক্সল ইত্যাদিকে প্রাপ্ত ইত্যাদি থেকে যে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্রাগ পাই, তাহলে আমরা সেগুলো বিভিন্ন উদ্ভিদ থেকেই পাচ্ছি। এছাড়া যে বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ রয়েছে, যাদের থেকে আমরা মানে প্রচুর পরিমাণ উপকার পাই। হ্যাঁ, যেমন ধরো এই যে এক এক করে আমি ভেষজ উদ্ভিদ কয়েকটা নাম বলছি। যেমন ধরো বাসকের পাতা সর্দি কাশির ওষুধ তৈরি হয়। তুলসী গাছের পাতা থেকেও সর্দি কাশির ওষুধ, যকৃৎ রোগের ওষুধ প্রস্তুত হয়। কালমেঘের পাতা থেকে কৃমিনাশক ও জন্ডিসের ওষুধ প্রস্তুতি হয়। থানকুনির পাতা থেকে আমাশয় রোগের ওষুধ এবং কুষ্ঠরোগের ওষুধ প্রস্তুত হয়। কুলেখাড়া পাতা থেকে রক্তাল্পতা রোগের ওষুধ তৈরি হয়। শতমূলির মূল আর পাতা থেকে রক্ত আমাশয়, হিমাচুরিয়া রোগের ওষুধ তৈরি হয়। সজনের যে পাতা, ফল, ফুল এসবের থেকে উচ্চ রক্তচাপের ওষুধ আর যকৃতের ওষুধ তৈরি হয়। ঘৃতকুমারী থেকে, যেটা অ্যালোভেরা বলি, তার পাতা থেকে চর্মরোগ, মাথার যন্ত্রণা, চুলের ঔজ্জ্বল্য বাড়াতে বা বাতের ব্যথা সারাতে সাহায্য করে। সর্পগন্ধার মূল থেকে উচ্চ রক্তচাপের ওষুধ, অনিদ্রা ও স্নায়ুর উত্তেজনা কমার ওষুধ প্রস্তুত হয়। শিংকোনা থেকে, শিংকোনা গাছের যে ছাল, সেখান থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ প্রস্তুত হয়। নিম গাছের পাতা, ছাল, ফুল, ফল ইত্যাদি থেকে কোষপাচড়া চুলকানির ওষুধ, ডায়াবেটিস রোগের ওষুধ, অ্যান্টিসেপটিক রূপেও এটা ব্যবহার হয়। তাহলে আমরা দেখছি বিভিন্ন গাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি। এখানে ছবিতেও কয়েকটা ভেষজ উদ্ভিদ দেখানো হয়েছে। দেখো, পুদিনা, অ্যালোভেরা, হ্যাঁ মানে ঘৃতকুমারী যেটা, নিম, বাসক, তুলসী, হ্যাঁ, শিংকোনা, এইসব গাছ থেকে আমরা বিভিন্নভাবে ওষুধ পেয়ে উপকৃত হই। 3 নম্বর পয়েন্ট হলো জিন ভান্ডার হিসাবে। জীববৈচিত্র্য আসলে নানা রকম জিন সম্ভারের পরিচায়ক। জীবের এই জিন সম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। বর্তমানে পছন্দসই জিন আহরণ করে অন্য জীবে প্রবেশ ঘটিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করা হয়েছে। 4 নম্বর, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়। বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হলো খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া। 5 নম্বর, অর্থনৈতিক গুরুত্ব।
জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ ও সমৃদ্ধির পরিচয়। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। জীবাণুদের কাজে লাগিয়ে শিল্প গড়ে উঠেছে। 6 নম্বর, পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশকে নিয়ন্ত্রণে রাখে। পরিবেশ শীতল রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অনস্বীকার্য। পরিবেশ দূষণের অন্যতম কারণও হচ্ছে সবুজ ধ্বংস হয়ে যাওয়া। 7 নম্বর, কৃষ্টিগত গুরুত্ব। জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। মানুষের সঙ্গে অরণ্য ও বন্যপ্রাণীর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। জীববৈচিত্র্য থেকে মানুষ সৌন্দর্যবর্ধক বস্তু, সঙ্গী প্রাণী, আসবাবপত্র নির্মাণের কাঠ, পশু চর্ম, অস্থি ইত্যাদি সংগ্রহ করে। 8 নম্বর, মূল্যবোধ। জীববৈচিত্র্যের গুরুত্ব উপলব্ধি করেই 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ কর্মসূচি গৃহীত হয়। এই হলো জীববৈচিত্র্যের গুরুত্ব। এবার আমি বলবো বন্যপ্রাণী বিলুপ্তির কারণ। আমরা জানি যে বন্যপ্রাণীর সংখ্যাও দিনে দিনে কমছে। কিছু প্রাণী কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য কিছু আর অবশিষ্ট রয়েছে। যে কোনো সময় প্রাণীটা লুপ্ত হয়ে যেতে পারে। আরও যদি সংখ্যা কমে তাহলে প্রাণীটা লুপ্ত প্রাণীর অবস্থা নেবে। এখন আমি এর কারণগুলো, এই যে বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলো আলোচনা করছি। বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এবং দেশের অমূল্য সম্পদ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে বন্যপ্রাণীর আবাসস্থলগুলো ধ্বংস করে চলেছে এবং যচ্ছেতভাবে বন্যপ্রাণী হত্যা করে চলেছে। ফলে এতে যে কেবল বন্যপ্রাণীর সংখ্যা কমছে তা নয়, প্রকৃতির ভারসাম্যও নষ্ট হচ্ছে। এই সংখ্যা ক্রমাগত হ্রাস পাওয়ায় ফলে অনেক বন্যপ্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্তির পথে। এই সমস্যা প্রায় পৃথিবীর সব দেশে। বিগত 2000 বছরে 100 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হয়েছে। বর্তমানে প্রায় 350টি প্রজাতিভুক্ত প্রাণীর অস্তিত্ব সংকটজনক। পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার মৃগ, নীল গাই, তরাই অঞ্চলের ডাহর পাখি, ভারতের চিতাবাঘ এগুলো অবলুপ্তির তালিকায় রয়েছে। আর গির অঞ্চলের সিংহ, সুন্দরবনের বাঘ প্রভৃতিও অবলুপ্তির পথে দাঁড়িয়ে আছে। এইসব প্রাণীদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য খুব শীঘ্র ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই বন্যপ্রাণীর অবলুপ্তির সম্ভাব্য কারণগুলো হলো: 1. খাদ্যের প্রয়োজনে নির্বিচারে প্রাণী হত্যা। মানুষ বিভিন্ন প্রাণীকে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হিসাবে গ্রহণ করে, যেমন মাছ, কচ্ছপ, পাখি, কিছু স্তন্যপায়ী প্রাণী। খাদ্যের প্রয়োজনে এই সকল প্রাণীদের নির্বিচারে হত্যা করার জন্য তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমেরিকার যে পর্যটক পায়রা তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। 2 নম্বর, বন্য প্রাণীদের বিভিন্ন অঙ্গ বিদেশে রপ্তানি। হরিণ, বাঘ, কুমির, চিতা, গন্ডার, সাপ প্রভৃতি প্রাণীদের চামড়া, হাতির দাঁত, গন্ডারের শিং বিদেশে রপ্তানি করার জন্য এই সকল প্রাণীদের ব্যাপক হারে চোরা শিকার করা হয়। ফলে এই প্রাণীরা এখন বিলুপ্তির পথে দাঁড়িয়ে আছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই বাঘের চামড়া, বাঘকে হত্যা করে এই বাঘের চামড়া এগুলো বেশি দাম দিয়ে মানে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। বা এখানে হাতির দাঁত দেখছো, এটা খুব মূল্যবান জিনিস। হাতিকে হত্যা করে এই দাঁত সংগ্রহ করা হয়। সাপের চামড়া, এখানে সাপের চামড়া দেখানো হচ্ছে। আর এখানে গন্ডারের যে খড়গটা, সেই খড়গ বা অন্য প্রাণীর শিং টিং এইসব দিয়েও কি হয় না, প্রচুর রোজগারের জন্য, প্রচুর মানে আয়ের জন্য, মানুষ লোভের বশবর্তী আয়ের জন্য নির্বিচারে এইসব প্রাণী হত্যা করা হয়। এর ফলে প্রাণীর সংখ্যা সাংঘাতিকভাবে কমতে শুরু করেছে। 3 নম্বর,
জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বনাঞ্চল উচ্ছেদ করে শস্যক্ষেত্র, নগর ও শহর পত্তন করা হচ্ছে। শিল্পাঞ্চল স্থাপনের ফলে বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে। 4 নম্বর, চিত্ত বিনোদনের জন্য প্রাণী শিকার। বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়নের আগে রাজা মহারাজারা নিছক চিত্ত বিনোদনের জন্য অসংখ্য বন্যপ্রাণী নিধন করে উল্লাসিত হতেন। এখনো চোরা শিকারীরা অর্থ উপার্জনের লোভে বহু বন্যপ্রাণী নির্বিচারে হত্যা করে। 5 নম্বর, প্রাণীদের আবাসস্থল ধ্বংস। বনাঞ্চল ধ্বংস করার ফলে অথবা অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার ফলে প্রাণীদের আবাসস্থল ও প্রজনন স্থলের অভাব ঘটে। এর ফলে কি হচ্ছে না, প্রাণীদের সংখ্যা বৃদ্ধি ঘটতে পারছে না। এটা আমরা জানি যে ডিফরেস্টেশন বা এই যে মানে উদ্ভিদকে যচ্ছতভাবে যে মানে কেটে ফেলা হচ্ছে, হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, একটা তো মানুষ করছে কেন না, কাঠের লোভে, কাঠটা মূল্যবান সামগ্রী, কাঠের লোভে কি হচ্ছে না, দেখা যাচ্ছে হয়তো দিনের বেলা না হলেও রাতের বেলা অন্ধকারে চুপি চুপি গিয়ে গাছ কেটে তারা কাঠ বাইরে পাচার করছে, এই করে অর্থ উপার্জন করছে। এইভাবে কি হচ্ছে, অনেক প্রাণী আমরা জানি যে গাছে আশ্রয় নেয়, হ্যাঁ, তাহলে গাছ কেটে ফেললে কি হচ্ছে, তারা আশ্রয় হারাচ্ছে। তাহলে এইভাবে বন্যপ্রাণীদের একটা বিপদ সম্মুখীন হচ্ছে। আর কি হচ্ছে না, এছাড়া দেখা যাচ্ছে এরকম জঙ্গল কেটে কেটে কি হচ্ছে না, সেই জায়গায় অনেকটা অংশের ধরো গাছপালা কেটে সেই জায়গায় বাড়িঘর তৈরি হলো বা কলকারখানা তৈরি হলো, হ্যাঁ, এগুলো হওয়াতে কি হচ্ছে, তাহলে তাদের আবাসস্থলটা, বন্যপ্রাণীর আবাসস্থলটা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে তাদের সংখ্যাটা দ্রুত হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এখানে ছবিতে দেখো, এই যে দেখা হচ্ছে ডিফরেস্টেশনের ছবি, অর্থাৎ গাছ কেটে কেটে এই যে গাছের গুঁড়িগুলো সব এক জায়গায় স্তূপ করা হচ্ছে। আর এই যে গাড়ি গাছের গুঁড়ি নিয়ে চলে যাচ্ছে। এইভাবে গাছ কেটে কেটে মানে জঙ্গল বা অরণ্যকে ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ, এখানে এই ছবিটায় দেখা যাচ্ছে যে দেখো আগে যতটা সবুজ এরিয়া ছিল জায়গা, হ্যাঁ, পরবর্তী ছবিটা বোঝাচ্ছে যে সবুজ জায়গাটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, বা এই ছবিটাতেও দেখা যাচ্ছে যে আগে যে অরণ্য বলতে যে এরিয়াটা, হ্যাঁ, কীরকম সবুজ ছিল, কত গাছপালা ছিল, সেইটা কাটতে 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 এদিকে ছবিটা দেখো বর্তমানে এটা প্রায় মরুভূমির মতো হয়ে গেছে। হ্যাঁ, 2-4টে সামান্য সামান্য সবুজ জিনিস দেখা যাচ্ছে, আর বাকিটা এইখানে হয়তো একটা নগর তৈরি হচ্ছে, হ্যাঁ, অনেক বাড়িঘর তৈরি হলো বা ফ্যাক্টরি তৈরি হলো, হ্যাঁ, হয়ে কি হচ্ছে আসল জঙ্গলটা, তাহলে এই জঙ্গলে যেসব প্রাণীরা বসবাস করতো তারা কোথায় যাবে, তারা তাহলে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের থাকার জায়গা থাকলো না। সেখানে এইখানে বাস করতো, এখান থেকে তারা খাদ্য আহরণ করতো, সেই উপায়টা তাদের থাকলো না, তাহলে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, বন্যপ্রাণীরা এইভাবে ধ্বংস হচ্ছে। হ্যাঁ, আমি আর একটা মানে কম্পেয়ার করে আর একটা ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো 2001-এ একটা বনাঞ্চলের ছবি, 2004-এ দেখো সেটার থেকে এই সাদা অংশটা দেখো ক্রমশ বাড়ছে, হ্যাঁ, কিছুটা বেড়েছে। 2007-এ দেখো সেটা আরও সংখ্যা বৃদ্ধি হয়েছে। 2010-এ সাদা অংশ দেখো কতটা এরিয়া হয়ে গেছে। 2013-তে এই অবস্থা, সবুজ কত কমে গেছে, আর 2016-র অবস্থা। তাহলে কম্পেয়ার করো তো যে 2001-এ কীরকম মানে সবুজের সমারোহ ছিল, আর 2016-তে এসে সবুজ কত কমে গেছে। আর অন্য অংশে তার মানে সেখানে নানা রকম বাড়িঘর হতে পারে, কলকারখানা হতে পারে, বা কৃষিজ জমির জন্য ব্যবহার হতে পারে, সেখানে অন্য কাজে বনাঞ্চল কেটে, গাছপালা কেটে সে এরিয়াটা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, যারা বন্য প্রাণী তারা তাদের বাসস্থান তো হারাচ্ছে, তাদের প্রজনন স্থলের অভাব ঘটছে, ফলে বন্যপ্রাণীদের সংখ্যা খুব হ্রাস পাচ্ছে। আচ্ছা, 6 নম্বর কারণ হতে পারে প্রাকৃতিক কারণে বন্যপ্রাণী অবলুপ্তি। প্রাকৃতিক বিপর্যয়, সেটা বন্যা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, বা ভূমিকম্প হতে পারে, এইসবের ফলে দেশের বহু বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে। যেমন ধরো এখানে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়, ঝড় হতে পারে বা বন্যা, কি যেমন সুনামি হয়েছিল, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে বহু বন্যপ্রাণী এইভাবে এটা একটা বন্যপ্রাণী
এরকম কোনো প্রাকৃতিক বিপর্যয়ে অনেক বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে তার ছবিটা। এখানে এইভাবে বহু বন্যপ্রাণী ধ্বংস হয়ে যেতে পারে। বা ধরো অরণ্যে যে দাবানল হয়, হ্যাঁ, আগুন লাগে যে দাবানল যাকে বলে, সে একটা থেকে একটা গাছে পুরো অরণ্যে অনেকটা অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে সেই সব জায়গায় যেসব বন্যপ্রাণী বাস করে তারাও আগুনে পুড়ে যায়, পুড়ে তাদের মৃত্যু হয়। ফলে বন্যপ্রাণীর সংখ্যা অনেক এইভাবে এই রকম বিপর্যয়ের জন্য অনেক হ্রাস পেতে পারে। আর কি আর হতে পারে, ধরো ভূমিকম্প, ওই ছবিটা ভূমিকম্পে সব চারদিকের জিনিস যে ধ্বংস হচ্ছে, ভেঙে পড়ছে, হ্যাঁ, সেইখানে চাপা পড়েও অনেক প্রাণী বা মাটি সরে যাচ্ছে, হ্যাঁ, মাটি ফাঁক হয়ে তার ভিতর আটকে পড়ে বিভিন্ন প্রাণীর মৃত্যু ঘটছে। তাহলে এইভাবে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, যেটা বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্প বা দাবানল, হ্যাঁ, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও আমাদের দেশে অনেক, বা সারা পৃথিবীতেই বলছি, অনেক বন্যপ্রাণীর সংখ্যা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। আচ্ছা, 7 নম্বর হলো গবেষণার প্রয়োজনে প্রাণী হত্যা। বিজ্ঞান গবেষণা, চিকিৎসা শাস্ত্র এবং প্রাণীবিদ্যা বিষয়ে অধ্যয়নের সময় মাছ, ব্যাঙ, হাঙর, গিরগিটি, গিনিপিগ, বানর ইত্যাদি প্রাণীদের নিধন করা হয়। 8 নম্বর, নতুন প্রজাতির প্রবর্তনের ফলে পুরাতন প্রজাতির বিলুপ্তি। কোনো স্থানের নতুন প্রজাতি জীবের প্রবর্তনের জন্য পুরনো প্রজাতির প্রাণীদের সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয়। যেমন নতুন করে কুকুর ও শুয়োরের প্রতিপালনের জন্য মরিশাস দ্বীপপুঞ্জে ডোডো পাখির বিলুপ্তি ঘটেছে। এবার আমি ভারতের কতগুলো লুপ্তপ্রায় বন্যপ্রাণীর কথা বলবো। ভারতে লুপ্তপ্রায় যে বন্যপ্রাণীগুলো যারা এখন প্রায় বিলুপ্তির পথে, তাদের মধ্যে সরীসৃপের মধ্যে গোসাপ, কুমির, গঙ্গার কচ্ছপ, পাইথন, শঙ্খচূড়, ঘড়িয়াল ইত্যাদি রয়েছে। ছবিতে দেখো, যে গোসাপ, এটা কুমির, হ্যাঁ, গঙ্গার কচ্ছপ, এটা পাইথন, ঘড়িয়াল। এদের সংখ্যা অত্যন্ত নগণ্য, খুব কমে এসেছে, এরা প্রায় বিলুপ্তির পথে চলেছে। এরা সবাই সরীসৃপ। আর উভচরদের মধ্যে হিমালয়ান স্যালামান্ডার, মালাবারের গেছো ব্যাঙ, এগুলো অবলুপ্তির পথে যাচ্ছে। পাখিদের মধ্যে সারস, একটা কালো গলাযুক্ত সারস, ঈগল, হ্যাঁ, তারপরে হিমালয়ান মোনাল পিজ্যাট, ময়ূর ইত্যাদি পাখি ক্রমশ অবলুপ্তির দিকে যাচ্ছে। আর স্তন্যপ্রায়ীর মধ্যে উল্লুক, সোনালী হনুমান, সোনালী বিড়াল, কস্তুরী মৃগ, বাঘ, তারপরে অ্যান্ট্রিলাড হরিণ, তারপরে হ্যাঁ, একশৃঙ্গ গন্ডার, ইয়াক, হ্যাঁ, এশিয়ার সিংহ, এগুলো সংখ্যা কমে প্রায় বিলুপ্তির পথে। হ্যাঁ, কিন্তু ছবিতে কতগুলো দেখিয়েছি। দেখো, এটা হচ্ছে সোনালী হনুমান, হ্যাঁ, সোনালী বিড়াল, আর একশৃঙ্গ গন্ডার, ইয়াক, হ্যাঁ, তারপরে হরিণ, যেটাকে বলছে অ্যান্টিলার্ড হরিণ, আর এখানে যে এশিয়ার যে সিংহ, এগুলো হচ্ছে এখন বিলুপ্তির পথে। আচ্ছা, এবার বন্যপ্রাণীর গুরুত্ব বলছি। বন্যপ্রাণী প্রাকৃতিক বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে। বিভিন্ন প্রাণীজ সম্পদ এবং অতিরিক্ত বন্যপ্রাণী বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় করা হয়। সুন্দর সুন্দর বন্যপ্রাণী দ্বারা প্রাণী উদ্যান তৈরি করে পর্যটক কেন্দ্র স্থাপন করা যায়। প্রাণীদের বর্জ্য ও রেচন পদার্থ এবং মৃত্যুর পর বিয়োজনের মাধ্যমে বাস্তুতন্ত্রে মৌলিক পদার্থের সরবরাহ অব্যাহত থাকে। জীবজন্তুদের নিয়ে লেখা শিশু সাহিত্য শিশু মনের বিকাশ ঘটায়। কবি, লেখক, চিত্রকরদের নিকট বন্যপ্রাণী অনুপ্রেরণা ও প্রতিভা স্ফুরণের একটা উৎস। জীববিজ্ঞানে জ্ঞান আহরণ এবং প্রাণী বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। এবার বলছি বন্যপ্রাণী সংরক্ষণের উপায়। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করলে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি সম্ভব হবে এবং তারা অবলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। 1 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে উপযুক্ত অঞ্চল বেছে নিয়ে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনভূমি স্থাপন করে বন্যপ্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে। 2 নম্বর, 1972 খ্রিস্টাব্দে ভারত সরকার ভারতীয় বন্যপ্রাণী পর্ষদের সুপারিশক্রমে
আইন তৈরি করে বন্যপ্রাণী হত্যা, পশু পাখি শিকার ও পশু পাখির ব্যবসা এবং জীবিত বা মৃত পশু পাখির অংশবিশেষের ক্রয় বিক্রয় এগুলো দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে। 3 নম্বর, অভয়ারণ্য বা সংরক্ষিত বনে পশু পাখির জীবনযাত্রা যাতে বিঘ্নিত না হয় তার জন্য সাধারণ মানুষের যথেষ্ট মানে যাতায়াতটা নিষিদ্ধ করা হয়েছে। 4 নম্বর, সংরক্ষণযোগ্য প্রাণীর সংখ্যা যাতে হ্রাস না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে হ্রাসের কারণ অনুসন্ধান করতে হবে। 5 নম্বর, বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হলো কিনা প্রতি বছর সংখ্যা গণনার ব্যবস্থা করতে হবে। 6 নম্বর, প্রাণীদের সংখ্যা বৃদ্ধির জন্য বনাঞ্চলে উপযুক্ত খাদ্য, উপযুক্ত বিচরণ স্থান, জলাশয় এবং উপযুক্ত প্রজনন ব্যবস্থা রাখতে হবে। 7 নম্বর, প্রয়োজনে পাখি সংরক্ষণের জন্য পাখিরালয়, বাঘের জন্য ব্যাঘ্র প্রকল্প, কুমিরের জন্য কুমির প্রকল্প, হরিণ সংরক্ষণের জন্য মৃগ উদ্যান স্থাপনের পরিকল্পনা করতে হবে। 8 নম্বর, অভয়ারণ্য বা সংরক্ষিত বনের কাছে কলকারখানা স্থাপন করা চলবে না। 9 নম্বর, সংরক্ষিত বনে মাঝে মাঝে গাছপালা রোপণ করে বন্যপ্রাণীদের জন্য অনুকূল পরিবেশ এবং খাদ্য শৃঙ্খল বজায় রাখতে হবে। 10 নম্বর, সংরক্ষিত অঞ্চলে বন্যপ্রাণী হত্যা বন্ধ করার জন্য কঠোর হাতে আইন প্রয়োগ করে কঠিন শাস্তির ব্যবস্থা রাখতে হবে। 11 নম্বর, যে সকল বন্যপ্রাণী অবলুপ্তির পথে তাদের জন্য গবেষণা কেন্দ্র স্থাপন করে কৃত্রিম প্রজনন অথবা ক্লোনিংয়ের মাধ্যমে জননে সক্ষম করে তুলতে হবে। 12 নম্বর, বন্যপ্রাণী জাতীয় সম্পদ, এদের হত্যা করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। দেশে প্রচারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমের সাহায্যে এটা প্রচার করে জনগণকে শিক্ষা ও গণচেতনার উন্মেষ ঘটাতে হবে। এবার বলবো হটস্পট, জীববৈচিত্র্যের হটস্পট। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাগুলিকে সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেয়া উচিত। এই অর্থে হটস্পট কথাটি ব্যবহার হয়। সমগ্র পৃথিবীতে 46টি স্থলজ এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভারতবর্ষে 4টি অঞ্চল আছে। এগুলো হলো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড হটস্পট। প্রথমে বলছি পূর্ব হিমালয় হটস্পট। উত্তর পূর্ব ভারত যেমন অসম, সিকিম এবং নেপাল ও ভুটানের জলবায়ু নাতিশীতোষ্ণ। উচ্চতা 1780 মিটার থেকে 3500 মিটার পর্যন্ত। অসংখ্য এন্ডেমিক প্রজাতির বাসস্থল, বিভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ, প্রাচীন কিছু গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায় এই স্থানটিতে। এই স্থানটাকে মনে করা হয় যেন বিবর্তনের কেন্দ্রস্থল। 2 নম্বর, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট। ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার বিস্তীর্ণ অঞ্চল, যেখানে উচ্চতা 500 থেকে 1500 মিটার পর্যন্ত, দৈর্ঘ্যে 1600 কিলোমিটার, চিরহরিৎ ঘন বনাঞ্চল এবং দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কার উচ্চভূমি নিয়ে বিস্তৃত। এর প্রধান এলাকাগুলো হলো অগস্ত্যমালাই পর্বতমালা, সাইলেন্ট ভ্যালি ইত্যাদি। এই হটস্পটটিতে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ, উভচর ও সরীসৃপ বাস করে। ইন্দো বার্মা হটস্পট। এই হটস্পটটি ট্রপিক্যাল এশিয়ার গঙ্গা ব্রহ্মপুত্র নিম্নভূমি অঞ্চল জুড়ে অবস্থান করছে। এখানে প্রায় বিপন্ন এবং লুপ্তপ্রায় প্রজাতির এক প্রকার স্বাদু জলের কচ্ছপ পাওয়া যায়। 4 নম্বর, সুন্দারল্যান্ড হটস্পট। দক্ষিণ পূর্ব এশিয়ার দুটো বৃহৎ দ্বীপপুঞ্জ সুমাত্রা ও বর্নিও এবং নিরক্ষীয় অঞ্চলে 17,000 ছোট দ্বীপপুঞ্জ নিয়ে এই অঞ্চলটা গঠিত। এখানকার অরণ্যে ঘন মস, লাইকেন এবং বিভিন্ন প্রজাতির অর্কিড পাওয়া যায়। এই হলো আমাদের দেশে ভারতবর্ষের 4টে হটস্পটের কথা। এবার বলছি রেড ডেটা বুক। IUCN কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশন SSC এর উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে রেড ডেটা বুক বলে। এই রেড ডেটা বুকের উদ্দেশ্য হলো
এক, বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। 2, পৃথিবীর জীববৈচিত্র্য থেকে ইতিমধ্যে অবলুপ্ত প্রজাতিদের সম্পর্কে ধারণা দেয়া। 3, বিপন্ন ও বিপন্নপ্রায় প্রজাতিদের শনাক্তকরণ, সংরক্ষণ ও তাদের সম্পর্কে বিবরণ দেয়া। 4, জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া এবং জনগণকে এ ব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানানো। এবারে বলছি জীব বৈচিত্র্য সংরক্ষণ বা কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় যে জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীববৈচিত্র্যের ব্যবহার করতে পারে। এই সংরক্ষণকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। প্রথমে বলি ইন সিটু সংরক্ষণ। প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। যেমন ধরো রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে সংরক্ষণ করা। সুন্দরবনটা কি না বাঘের নিজস্ব পরিবেশ, হ্যাঁ, সেখানে যদি তাকে সংরক্ষণ করা হয় সেই প্রকারের সংরক্ষণকে আমরা বলবো যে ইন সিটু সংরক্ষণ। এই ইন সিটু সংরক্ষণ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল ইত্যাদি। প্রথমে বলি জাতীয় উদ্যান। প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে সমস্ত রকম গাছপালা ও বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে স্থায়ীভাবে সংরক্ষিত হয় তাকে জাতীয় পার্ক বা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলে। হ্যাঁ, এটা ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক, ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ভৌগোলিক বস্তু, বনজ সম্পদ ও বনজ প্রাণী সংরক্ষণ স্থায়ীভাবে আইন মারফত করা হয়। সমগ্র বাস্তুতন্ত্র রক্ষিত হয়ে থাকে। শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, আগ্নেয়াস্ত্র সহ শিকারীদের প্রবেশ নিষেধ, তবে পর্যটকরা ভিতরে যেতে পারে। উত্তরাখণ্ডের করবেট, মধ্যপ্রদেশে কানহা, পশ্চিমবঙ্গের জলদাপাড়া ইত্যাদি হচ্ছে এই জাতীয় উদ্যানের উদাহরণ। 2 নম্বর অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতি রাজ্য সরকারের নির্দেশ দ্বারা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে। বন্যপ্রাণী যারা অবলুপ্তির পথে তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে ও প্রজননে লিপ্ত হতে পারে। রাজ্য সরকারের নির্দেশে শিকার সম্পূর্ণ বন্ধ। পশ্চিমবঙ্গে বেথুয়া ডোহরি, কর্ণাটকের বন্দিপুর এগুলো হচ্ছে অভয়ারণ্যের উদাহরণ। এই এখানে ছবিতেও দেখছো একটা হরিণ থাকে, এরকম একটা অভয়ারণ্যের ছবি দেখানো হয়েছে। আচ্ছা, এরপর 3 নম্বর হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার জন্য অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় তাকে সংরক্ষিত বন বলে। এটা এইখানে মানে শিকার এবং গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। শিকারীর আক্রমণে বন্যপ্রাণীর সংখ্যা হ্রাসপ্রাপ্ত। সমগ্র এলাকায় বনরক্ষী পাহারায় থাকে, মানে দিবারাত্র এটা পাহারা দেয়া হয়। আর পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, চাপড়ামারি, আসামের কাজিরাঙা, গুজরাটের গির এগুলো হচ্ছে এই সংরক্ষিত বনাঞ্চলের উদাহরণ। 4 নম্বর নিরাপদ অঞ্চল। বন বা বনাঞ্চল নাও হতে পারে, এই স্থানে প্রায় বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করা হয়, দিবারাত্র বনরক্ষী উপস্থিত থাকে। 5 নম্বর গেম রিজার্ভ। গুরুত্ব অনুযায়ী যে কোনো রাজ্য সরকারে একটি অরণ্যকে গেম রিজার্ভ হিসাবে ঘোষণা করতে পারেন। শিকার সেখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। 6 বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। যেমন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ বা পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ, ইত্যাদি। এবারে বলি এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণে উদ্ভিদ ও প্রাণী নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলবো এক্স সিটু সংরক্ষণ। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আলিপুর চিড়িয়াখানায় আমরা সংরক্ষণ করি,
হ্যাঁ, যেখানে বংশবৃদ্ধিটাই মেন উদ্দেশ্য, তাহলে সেই ধরনের সংরক্ষণকে বলছি এক্স সিটু সংরক্ষণ। বুঝতে পারছো তো? রয়্যাল বেঙ্গল টাইগার যে সুন্দরবনে রাখলে সে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশেই থাকছে, সেটা হচ্ছে ইন সিটু। কিন্তু ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে এনে যদি আমি চিড়িয়াখানায় রাখি, হ্যাঁ, সেখানেও আমি তার কিন্তু সংরক্ষণ করছি, তাকে যথাযথ খাদ্য দেওয়া হচ্ছে, রোগ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, হ্যাঁ, তার সমস্ত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং তাকে সুষ্ঠু উপায়ে সংরক্ষণ করা হচ্ছে। সে বেঁচেও থাকছে, বংশধর উৎপন্ন করছে, সবই হচ্ছে। কিন্তু এটা কিন্তু তাকে তার যে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে তাকে রাখা হচ্ছে না, হ্যাঁ, কৃত্রিম পরিবেশে তাকে বাঁচিয়ে বা সংরক্ষিত করা হচ্ছে। এই ধরনের সংরক্ষণকে আমরা বলবো এক্স সিটু সংরক্ষণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে আলিপুরের চিড়িয়াখানা, দার্জিলিংয়ে পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, দিল্লির চিড়িয়াখানা, এগুলো সব উল্লেখযোগ্য এক একটা চিড়িয়াখানা। আচ্ছা, আর কি হতে পারে? বটানিক্যাল গার্ডেন হতে পারে। পশ্চিমবঙ্গে হাওড়া শিবপুরে ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন একটা বিখ্যাত, সেইখানে শিবপুরে বটানিক্যাল গার্ডেনে সবচেয়ে দর্শনীয় হলো বট গাছ, হ্যাঁ, এছাড়া বাঁশ গাছ, অর্জুন গাছ, নানা রকম অর্কিড, লতা গুল্ম ইত্যাদিও শোভা পায়। হ্যাঁ, এইখানে দেখো বটানিক্যাল গার্ডেনের ওই সেই বিশাল বট গাছটা দেখানো হচ্ছে, ছবিতে দেখিয়েছি। আচ্ছা, আর এক ধরনের সংরক্ষণ, মানে এই এক্স সিটু সংরক্ষণ হতে পারে ক্রায়ো সংরক্ষণ, যে পদ্ধতিতে সমগ্র কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য 0°C নিচে সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। উদাহরণ ধরো, ক্রায়ো সংরক্ষিত এলাকায় যেসব উদ্ভিদ নমুনা সংরক্ষিত থাকে সেগুলো হলো উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, উদ্ভিদের কলা ইত্যাদি। প্রাণীদের সিমেন, উসাইট, ডিম্বকলা, টেস্টিকুলার কলা ইত্যাদিও, বা কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক, মস ইত্যাদিকেও সংরক্ষণ করা যেতে পারে। এই হলো আজকের পড়া। তোমাদের জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।